মহান স্বাধীনতা দিবস আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সত্যিকারের স্বাধীনতার স্বাদ পেতে বৈষম্য কমানোর তাগিদ বিশিষ্টজনদের। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য নিয়ে রুখে দেওয়ার আহ্বান। ৭১-এর হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে, ইতিহাস কেউ বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। বিনিয়োগের ভুইফোর অ্যাপ দিয়ে রাজশাহীর ৪ জেলা থেকে লুট ৩০০ কোটি টাকা। থানা আদালতে ১১ মামলা, ভুক্তভোগীদের তদন্তে সততা মিললেও ধরাছোঁয়ার বাইরে আসামিরা। ভোরের সঙ্গে আছি আমি ইয়ানুস শিফাত। মহান স্বাধীনতা দিবসে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষ। সে খবর জানাতে সিলেটে ইকরামুল কবির, রাজশাহীতে মওদুদ রানা, ময়মনসিংহে ওবায়দুল হক ও বরিশালে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামুলের কাছে। মহান স্বাধীনতা দিবসের প্রভাতে আমি এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সূচনা করা হয় এবং এর পরপরই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা এবং বিভিন্ন সিলেটের বিভাগীয় এবং জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদ মিনার প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার পক্ষ থেকে এবং পরপরই বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, এসএমপি কমিশনার সহ সিলেট জেলা এবং বিভাগীয় শীর্ষ কর্মকর্তারা একে একে পুষ্পস্তবক অর্পণ করেন। এই মুহূর্ত পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে। ঠিক ঢাকায় জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা শুরু হয়েছেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই ধারা অব্যাহত রয়েছে এবং দুপুর পর্যন্তই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এখানে আসবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি অফিসের পক্ষ থেকে বা বেশ কয়েকটি কার্যালয়ের পক্ষ থেকে সিলেটের যে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কার্যালয়গুলো আছে সেইগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে আছে। ইতিমধ্যে যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে। সেই ঘোষণা মঞ্চ থেকে একে একে ঘোষণা দেওয়া হচ্ছে এবং পরপরই বিভিন্ন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নৌ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। পরে টুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। রেলওয়ে পুলিশে রয়েছে এখানে এখনো রয়েছে বিভাগীয় জেলা মহানগর কার্যালয় এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য এখানে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ অধিদপ্তর রয়েছে, এখানে রয়েছে ট্রাফিক পুলিশ, এখানে রয়েছে বিভিন্ন ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স এবং সবকিছু মিলে এই যে সকাল ৬টা থেকে বিশেষ করে সূর্য উদয়ের সাথে সাথে ঢাকার পরপরই সিলেটে যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে এই পরপর এখন চলছে এবং ৯টার সময় জাতীয় পতাকা উত্তোলন রয়েছে এবং পরপরই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শ্রেণী পেশার মানুষেরা এই শহীদ মিনারে একে একে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে এমনটি কর্মসূচির মধ্যে রয়েছে। মোটামুটি এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে যে মহান স্বাধীনতা দিবসের প্রথম ভোরে বেলা যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কার্যক্রম শুরু হয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীর খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মওদুদ রানা, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। ৭১-এর যে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানরা রয়েছেন তাদের স্মরণ করছে রাজশাহীবাসী। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে সকাল ৬টা ৪ সূর্যোদয়ের সাথে সাথে পুলিশ লাইন থেকে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয় এবং এরপর একই সাথে রাজশাহী জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা স্মৃতির যে শহীদ মিনার রয়েছে সেখানে তাদের ফুলেল যে শ্রদ্ধা সেটি তারা নিবেদন করেন এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে সর্বস্তরের মানুষ যেমনি রয়েছেন তেমনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের মানুষ রয়েছেন। এখানে রাজশাহী বিভাগীয় প্রশাসন, রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী পুলিশ প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন এবং অন্যান্য যেসব সরকারি বেসরকারি অফিসগুলো রয়েছে
সেখানকার কর্মকর্তা কর্মচারীরা এসেছেন এবং তারা সুশৃঙ্খলভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এখানে যে শ্রদ্ধা সেটি যেমন রয়েছে, তেমনি শহীদদের আত্মদানের যে কথা সেটি শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং একই সাথে তারা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে ভোর থেকেই সাধারণ মানুষ বিভিন্ন যেসব স্মৃতিসৌধগুলো রয়েছে, শহীদ মিনারগুলো রয়েছে, সেখানে সমবেত হয়েছেন এবং সূর্যোদয়ের সাথে সাথেই তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে, এইটি শেষ হওয়ার পরেই সকাল 9টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে সকাল 9টায় যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে সেখানে পুষ্পস্তবক অর্পণ শুরু হবে এবং সকাল 9টায় যারা শিক্ষার্থী রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং এরপর সকাল 10টায় যে গণকবর রয়েছে সেই গণকবরে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর 11টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান তাদের আয়োজন রয়েছে এবং সেই আয়োজনগুলোর মধ্যে রয়েছে আলোচনা সভা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা সভা এবং একই সাথে তাদের সম্মাননা প্রদর্শন এবং বিকেলের দিকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এবং এখানে যারা এসেছেন তারা যেটি বলছেন, একটি নতুন বাংলাদেশ এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন, এখানে সাম্য প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে এবং দেশ এগিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাওয়ার যে আমাদের স্বাধীনতার যে অর্জন, স্বাধীনতার যে লক্ষ্য, সেই উদ্দেশ্য সাধিত হবে এমনই প্রত্যয় ব্যক্ত করছেন যারা এই মুহূর্তে রাজশাহীতে এই শহীদদের উদ্দেশ্যে তাদের যে সম্মাননা সেটি এবং তাদের যে ভালোবাসা তাদের প্রতি, সেই ভালোবাসা এখানে তারা স্মৃতিচারণ করছেন এবং একই সাথে বলছেন যে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য, মুক্তিযুদ্ধের যে অর্জন সেটি কখনোই বৃথা যাবে না এবং নতুন যে প্রজন্ম রয়েছে তারা এই একটি সাম্যের বাংলাদেশ, একটি অর্থনৈতিক অর্জনের বাংলাদেশ, একটি প্রবৃদ্ধিময় বাংলাদেশ, সেই বাংলাদেশ অর্জনের লক্ষ্যেই আসলে এগিয়ে যাবে। এবং আপনাকে জানিয়ে রাখি যে সকালে যেমন পুষ্পস্তবক অর্জন রয়েছেন, এর পরে কিন্তু কুচকাওয়াজ রয়েছে এবং সেখানে যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই কুচকাওয়াজে অংশ নেবেন এবং সেখানে বিভিন্ন ধরনের মনোজ্ঞ যে ডিসপ্লে সেটিও অনুষ্ঠিত হবে। এর বাইরেও যারা জীবন দিয়েছেন দেশের জন্য, তাদের যে আত্মত্যাগ, তাদের যে আত্মত্যাগে বলিয়ান হয়ে ওঠার গল্প, সেটি কিন্তু সাধারণ মানুষের সামনে আনা হবে এবং সেখানে মুক্তিযোদ্ধারা অংশ নেবেন, তাদের সাথে গল্প হবে এবং বিকেলের পর থেকেই যারা বীরশ্রেষ্ঠ রয়েছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদেরকে স্মরণ করে দোয়া করা হবে। এবং আপনাকে এই মুহূর্তে আমরা যাচ্ছি ময়মনসিংহে, সেখানেও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিভিন্নভাবে স্মরণ করা হচ্ছে এবং সেই খবর জানাবেন ওবায়দুল হক। ভোর 5:56 ভোর 5:56 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে কিন্তু ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়। এরপর প্রথমে বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ তিনি এখানে ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর একে একে রেঞ্জ ডিআইজি, সিটি কর্পোরেশন সহ যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেই সরকারি দপ্তরের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে যে আজকের মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা এবং মুক্তিযুদ্ধের বীর সেনানীদের যে শ্রদ্ধা ভরে স্মরণ সেটি কিন্তু করা হচ্ছে এবং এখন কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। পাকিস্তানের শোষণ বঞ্চনার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা উড়িয়ে স্বাধীন স্বদেশ বিনির্মাণের 54তম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে 54তম বার্ষিকীতে কিন্তু পৌঁছেছে বাংলাদেশ। এই যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন তারা একটি প্রত্যয় ব্যক্ত করছেন যে 71-এর যে চেতনা এবং 71-এর চেতনার বাস্তবায়নে এবং এই 24-এর যে জুলাই অভ্যুত্থানের পথ ধরে তরুণ প্রজন্ম এখন স্বপ্ন দেখছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের।
সেই যে দৃঢ় প্রত্যয় সেটি কিন্তু তারা ব্যক্ত করছেন। ৭১-এর ২৬ মার্চের প্রথম প্রহরে বাঙালির জাতির ওপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, কিন্তু বাঙালি জাতি সর্বশক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের সূচনা করে। ৯ মাসের ধারাবাহিক রক্তক্ষয়ী লড়াই, অকুতোভয় আত্মদান এবং বীরত্বের স্বাক্ষর রেখে যে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল, এই যে জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ, সেই স্বাধীন বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর সেনানীদের, মহান মুক্তিযুদ্ধের যে বীর সেনানী ছিলেন, মহান মুক্তিযোদ্ধা, তাদের কিন্তু গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার ফুলে কিন্তু তাদেরকে স্মরণ করা হচ্ছে। যথাযোগ্য মর্যাদায় কিন্তু ময়মনসিংহের যে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে পাটগুদাম মোড়ে, সেখানে কিন্তু সমবেত হয়েছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখেছি ভোর ৫:৫৬ কিন্তু ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এই আজকের যে মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয় এবং একে একে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তর যারা রয়েছেন তারা কিন্তু একে একে যে শ্রদ্ধার ফুলের শ্রদ্ধা, সেটি কিন্তু তারা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে তারা এই শ্রদ্ধা নিবেদন করছেন। এরপরে কিন্তু যে সর্বস্তরের জনতা, সেই সর্বস্তরের জনতা কিন্তু এখানে ফুল দিতে আসবেন। এরপর সকাল ৮টায় কিন্তু ময়মনসিংহ নগরের যে সার্কিট হাউস মাঠ রয়েছে, সেই সার্কিট হাউস মাঠে কিন্তু পতাকা উত্তোলন এবং যে কুচকাওয়াজ অনুষ্ঠান সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই দিনটি উপলক্ষে, স্বাধীনতা দিবস উপলক্ষে যে আলোচনা সভা সহ যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, বিভিন্ন আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই স্বাধীনতা দিবসের যে আজকের যে শ্রদ্ধা নিবেদন সেটি কিন্তু হবে। এবং তারেক স্মৃতি অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে কিন্তু যে মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা এবং আলোচনার মধ্য দিয়ে সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আজকের যে মহান স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিক সম্পন্ন হচ্ছে। আমরা এখন জানতে চাই বরিশালের খবর, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব। যথাযোগ্য মর্যাদায় বরিশালবাসীও মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে। আজ সকালে বরিশালের বিভাগীয় কমিশনার, ডিসি অফিস সংলগ্ন যে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক রয়েছে, সেখানে সেই আমাদের জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রথমে বিভাগীয় কমিশনার রাষ্ট্রের পক্ষ থেকে, বরিশালে স্থানীয়ভাবে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এর পর এখানে মাঠ প্রশাসনের পর বীর মুক্তিযোদ্ধারা অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এবং তারপরে দেখেছি যে বিভিন্ন সংগঠন এখানে একে একে করে তারা ফুল নিয়ে এসে মুক্তিযোদ্ধাদের প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে। কেউ শ্রদ্ধা নিবেদন শেষে অনেকেই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন, স্মরণ করে বীর বাঙালিদের। খুব স্বাভাবিক, আজকের দিনটি বীর বাঙালির জন্য একটি অহংকারের দিন, ইতিহাসের উজ্জ্বলতম দিন, একটি অহংকারের দিন, গৌরবের দিন। আজকের এই দিনটিতেই ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি অস্ত্র হাতে তার মুক্তি সংগ্রামের জন্য। এবং এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে প্রতি বছরই বরিশালবাসী। প্রশাসনের বাইরেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রগতিশীল সংগঠন নানানভাবে দিনটিকে উদযাপন করে। আজকেও তার ব্যতিক্রম নয়। বরিশালে সকালে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয় ডিসি অফিস সংলগ্ন, এর বাইরে ৩০ গোডাউনে সেখানেও বৌদ্ধভূমিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সকাল ৯টায় বরিশালের বেলস পার্কে কুচকাওয়াজ হবে। সেই কুচকাওয়াজে দৃষ্টিনন্দন কিন্তু আয়োজন করা হয়। প্রতি বছরই আমরা দেখে থাকি বিভিন্ন স্কুলের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়, শারীরিক কুচকাওয়াজে অংশ নেয়। এবং তারপর এখানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননার আয়োজন রয়েছে
যুদ্ধজাহাজ প্রদর্শনী, সেটি হবে বরিশালের কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিসি ঘাটে। এর বাইরে কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সবকিছু মিলে নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে বরিশালবাসী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এবং আজকে সকাল থেকে যারা এই বরিশালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে এসেছেন তারা যেটি বলছেন যে স্বাধীনতার এত বছর পরও কাঙ্ক্ষিত অর্থে তারা কিন্তু স্বাধীন ছিল না, নানানভাবেই নিষ্পেষিত ছিল। গত 53 বছরই আসলে নানানভাবেই বাঙালি কিন্তু নিষ্পেষিত ছিল, কখনোই স্বাধীন ছিল না। এবং এখন তারা বলছেন যে নানানভাবে যে প্রশ্ন উঠেছে সেগুলো আসলে সমাধান হবে এবং 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে তরুণ প্রজন্মের হাত ধরে, ছাত্র জনতার হাত ধরে, সেটির মাত্রা ভিন্নভাবে এগোবে। এবং বাঙালির মুক্তিযুদ্ধের যে অর্জন, অসাম্প্রদায়িক বাংলাদেশে বিনির্মাণের যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে ভূখণ্ডটি এসেছে, লাল পতাকার সূর্যটি এসেছে, এবং সেটি তারা কিন্তু আসলে তারা সেটি নিশ্চিত করতে চায়। এবং এই বরিশালে কেন্দ্রীয় শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ নিবেদন পর্ব চলছে। আমরা সেটি আসলে পর্যায়ক্রমে দেখাচ্ছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই দেখাচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে যে আয়োজন হচ্ছে সেটি আমরা এখন দেখতে চাচ্ছি। আমরা খুলনাতে যেতে চাই, সহকর্মী তানজিম রয়েছে, তানজিমের কাছ থেকে জানবো খুলনা সেখানকার খবরাখবর আজকের দিনের। সাধারণ মানুষ রয়েছেন খুলনাবাসী, সকলে কিন্তু গভীর শ্রদ্ধা ভরে স্বাধীনতা দিবসের সকল বীর শহীদদের আসলে স্মরণ করছেন। গল্লামার যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে পুষ্পাঞ্জলি অর্পণ হচ্ছে এবং পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে আসলে কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি ঠিক সূর্যোদয়ের পরপরই যারা বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, সর্বস্তরের সাধারণ মানুষের জন্য এই গল্লামার স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া। এর ফলে কিন্তু আসলে পুষ্পমাল্য যে শ্রদ্ধাঞ্জলি শুরু হয়। এই মুহূর্তে আমরা দেখছি জেলা প্রাণী সম্পদ দপ্তর শ্রদ্ধাঞ্জলি যাচ্ছে। এর আগে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা, খুলনা প্রেস ক্লাব, বিভিন্ন সংগঠন, আসলে শিক্ষা প্রতিষ্ঠান একে একে এসে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং তারা কিন্তু আসলে স্মৃতি শ্রদ্ধা ভরে স্মরণ করছেন স্বাধীনতা দিবসে এবং মহান মুক্তিযুদ্ধে যেসব যারা আত্মত্যাগের মাধ্যমে আসলে লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম, এই আজকের দিনটি আসলে তারা শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। কারণ এই দিনে যে যুদ্ধ শুরু হয় এবং এর ফলে কিন্তু দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়। জানিয়ে রাখতে চাই যারা শিক্ষার্থী রয়েছেন, তরুণ প্রজন্মে যারা রয়েছেন তারাও আসছেন, তারা যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনছেন এবং এখানে বিভিন্নভাবে আসলে স্মরণ করা হচ্ছে। একই সাথে খুলনায় দিন জুড়ে আরো কর্মসূচি রাখা হয়েছে। সব কর্মসূচির মধ্যে সকাল 9টায় কিন্তু কুচকাওয়াজ রয়েছে এবং এর বাইরে দোয়া, মোনাজাত সহ প্রার্থনা, বিভিন্ন ধর্মীয় মসজিদ মন্দিরে দোয়ার আয়োজন করা হয়েছে, এরপর প্রার্থনার আয়োজন করা হয়েছে। একই সাথে এই যে ফুলদের শ্রদ্ধা জানানো হচ্ছে ঠিক সকালেই আসলে বলতে হবে একদম ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সবাই আসতে শুরু করে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সেখানে যারা কর্মরত রয়েছেন তারা ফুল নিয়ে এসেছেন। অর্থাৎ সকাল থেকে কিন্তু এক ধরনের আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই যারা সব বয়সী মানুষ আসলে এই স্মৃতিসৌধে আসছেন গল্লামারি জায়গায়। একদম ঠিক পবিত্র রমজানের মধ্যে সেহরির পরে সবাই আসলে প্রস্তুত হয়ে যান আসার জন্য এবং ফুল নিয়ে একে একে আসলে প্রতিটি দপ্তর আসছে এবং তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে মহান স্বাধীনতা দিবসকে আসলে স্মরণ করছেন এবং তারা বলছেন যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের আসলে বিনির্মাণের স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্নের হাত ধরেই তারা এগিয়ে যাবেন এবং 24-এর বিপ্লবের কথা তারা তুলে ধরছেন। অর্থাৎ সেটিকে স্বাধীনতার সাথে সম্পর্কিত বিষয় বলছেন। যারা এখানে রয়েছেন তারা তাদেরকে আসলে সব শহীদদেরই স্মরণ করছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্ন দেখা হচ্ছে। আমরা দেখছি যে সবাই একে একে আসছেন এবং সাধারণ মানুষও এর মধ্যে রয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয় খুলনা আইসিটি বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। অর্থাৎ পর্যায়ক্রমে খুলনা অঞ্চলের বলতে হবে যে সব ধরনের সরকারি দপ্তর
এবং সাধারণ মানুষ, রাজনৈতিক দল থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবাই আসলে আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয়, এটি হৃদয়ে ধারণ করার জন্য আসলে এই যে চেতনা, সেই চেতনায় স্বাধীনতা চেতনা এগিয়ে যাওয়ার জন্য ও যে ধরনের কার্যক্রম নেওয়া প্রয়োজন সেই সব বিষয়ে তারা আলোচনা করছেন। এবং বিভিন্ন জায়গায় কর্মসূচি রাখা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি দপ্তরে এবং সকল রাইটে কিন্তু আসলে কুচকাওয়াজ রয়েছে খুলনা থেকে, সেখানেও মহান স্বাধীনতা দিবসে স্মরণ করা হবে বীর শহীদদের। এবং জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা দেখি শিক্ষা প্রকৌশলী দপ্তর খুলনা তারা তাদের মহান স্বাধীনতা দিবসের যে ফুল দিয়ে শ্রদ্ধা, সেই ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন। এবং একই সাথে আসলে এটি কিন্তু সেই ভোর থেকে শুরু হওয়ার পরে পর্যায়ক্রমে এটি চলছে এবং একের পর এক আসলে মানুষ আসছেন, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। আমরা দেখছি এখন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখা, তারা তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন শহীদ বেদিতে এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তারা আসলে যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সেটির কথা বলেছেন। এবং সেটি আসলে সেই প্রচেষ্টা সকলে মিলে সেই বাংলাদেশ বিনির্মাণ হবে বলে তারা প্রত্যাশা করছেন। আমরা দেখছি যে একই সাথে যেসব শুধু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নয়, একই সাথে খুলনা যে কিন্তু আরো বিভিন্ন কার্যক্রম রয়েছে, অর্থাৎ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি দপ্তরগুলোতে আলোচনা সভা, ধর্মীয় যেসব মসজিদ মন্দির রয়েছে, ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা সহ নানা রকম আয়োজন রাখা হয়েছিল স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করার জন্য। তো খুলনা থেকে মহান স্বাধীনতা দিবসের যে শ্রদ্ধাঞ্জলি চলছে এবং বিভিন্ন কার্যক্রম যে খবর আমার কাছে ছিল সর্বশেষ। সারা দেশে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এতক্ষণ বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এর আগে 25 মার্চে কাল রাত স্মরণে পালিত হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি চিরন্তন চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নানা শ্রেণী পেশার মানুষ। পরে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, 24-এর সঙ্গে 52 কিংবা 71-কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই। বৈষম্য, অন্যায় ও ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। বিভাজিত না হয়ে জাতির প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। এদিকে 25 মার্চ কাল রাত উপলক্ষে রাত 10:30 জন্য সারা দেশে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হয়। আমরা তুলনা করা শুরু করি 24-এর সাথে 71-এর, 52-এর সাথে 71-এর। এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক। এদেরকে মুখোমুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই। বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে এবং এটিই আমাদের জাতীয় শক্তি। আমরা যেন বিভাজিত না হই। আলোচনার টেবিলে দর কষাকষি নয়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা। মুক্তিযোদ্ধা আর বিশ্লেষকরা বলছেন, বঞ্চনা বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় এক জনযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন দেশের। আর সে স্বাধীনতার পেছনে রয়েছে সব শ্রেণী পেশার মানুষের অবদান। তবে যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা নিয়ে নড়েছিল বাঙালি, সেটি এখনো অর্জিত হয়নি পুরোপুরি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। 47-এ ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে দুই অঞ্চলের টানাপোড়েন, অসম বিভাজন, শোষণ, বঞ্চনা, বৈষম্য। রাষ্ট্রভাষা আন্দোলন ঘিরে উত্তপ্ত হয় পূর্ব বাংলার রাজনীতি। উন্মেষ ঘটে বাঙালির প্রতিবাদী আর জাতীয়তাবাদী চেতনার। 54 ঐতিহাসিক নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের ভরাডুবি আর হক ভাসানী সোহরাওয়ার্দীর যুক্তফ্রন্টের নিরঙ্কুশ বিজয় ছিল আঞ্চলিক স্বায়ত্তশাসনের 21 দফা ইশতেহারের পক্ষে গণরায়। সেই পথ ধরেই একে একে দানা বাঁধে অধিকার আদায়ের সংগ্রাম। সামরিক শাসক আইয়ুব বিরোধী লড়াই, 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফার ধারাবাহিকতায় 69-এর গণ অভ্যুত্থানে প্রকাশ পায় স্বাধিকার আর মুক্তির আকাঙ্ক্ষা।
70-এর নির্বাচনে শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণরায় দেয় বাঙালি, তবে তার প্রতিও অশ্রদ্ধা দেখাতে থাকে পাকিস্তানি শাসকরা। 71-এর উত্তাল মার্চ জুড়ে চলে অসহযোগ আন্দোলন। দীর্ঘদিনের যে ক্ষোভ তার একটা প্রকাশ ছিল এই মার্চ মাসের 1 তারিখ থেকে। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা কথাটা এখন বলছি খুব সহজে, কিন্তু তখন এটা অনেক আবেগ, অনেক সাহস লাগতো এই কথা বলতে। জিন্না মিয়ার পাকিস্তান, আজিমপুরের গোরস্থান, এই ধরনের স্লোগান দিয়েছে। তখন তো এই দেশের একটা সাধারণ রিক্সাওয়ালার বা একজন পানের দোকানওয়ালা, তার মনেও পাকিস্তান ভেঙে ফেলতে হবে। 7ই মার্চ রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে বাঙালিকে লড়াইয়ের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এরপর আলোচনার নামে কালক্ষেপণ করে অপারেশন সার্চ লাইটের নীল নকশা সাজায় পাকিস্তানি শাসকরা। 17 এপ্রিল মুজিবনগর সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক রূপ পায় মুক্তিযুদ্ধ। আপামর মানুষের অংশগ্রহণে যা হয়ে ওঠে জনযুদ্ধ। গুটিকত হাতে গোনা কয়েকজন তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ বিপক্ষে শক্তি বলে, কিন্তু পুরো দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। কেউ সরাসরি মুক্তিযুদ্ধ করেছে, কেউ পিছনে থেকে মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে। তারা মুক্তিযুদ্ধতে সাহায্য করেছে, তার মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছে। তারা কোথা থেকে কম মুক্তিযুদ্ধ হলো? এইসব মূল্যবোধ ছিল বলেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ সম্ভব হয়েছে। যেভাবে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, নিজের জীবনের রিস্ক নিয়ে তাদের খাবার দাবার দিয়েছে, অনেকে কিছু টাকা জোগাড় করে তাদের হাতে দিয়েছে, যে যেভাবে পারে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাঙালির অদম্য সাহসের কাছে হার মানে হানাদাররা। 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সেনা। তবে স্বাধীনতার 54 বছর পেরোলেও প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে রয়ে গেছে তফাৎ। আমাদের শিক্ষার বেড়েছে, আমাদের খাদ্য উৎপাদন বেড়েছে, বাংলাদেশ রিকগনিশন হয়েছে, কিন্তু যতক্ষণই আমাদের আশা ছিল তার খুবই অল্প অংশ আমাদের বাস্তবায়ন হয়েছে। ভোটের অধিকার, ভাতের অধিকার, আমাদের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, আমাদের সংবাদপত্রের স্বাধীনতা, সেগুলো তো বাস্তবায়ন হলো না। বাস্তবে সেই পরিবর্তনগুলো করা হয়নি আমাদের দেশে। যারা আগে শক্তিশালী ছিল অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, তারাই ধারাবাহিকভাবে পরেও শক্তিশালী হয়েছে। তবে প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসেব নিকেশ থাকলেও যে লাল সবুজ পতাকায় রয়েছে 30 লাখ শহীদের রক্তদাগ, সে পতাকা বয়ে নিয়ে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটিই প্রত্যাশা। বাঙালির শ্রেষ্ঠ অর্জন 71। সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে এসেছে লাল সবুজের বাংলাদেশ। স্বাধীনতার এত বছরে প্রাপ্তি আছে অনেক, তবে অপূর্ণতাও কম নয়। আর সেসব ঘোচাতে পারলেই অর্জিত হবে স্বাধীনতার স্বপ্ন, আকাঙ্ক্ষা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তলাবিহীন ঝুড়ি নয়, পরিপক্ক এক ভূখণ্ড। 56,000 বর্গমাইলে গেড়ে বসা বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতির পাশাপাশি আছে শত উন্নয়ন ও অর্জনের গল্প। 54 বছরে বাংলাদেশ হোঁচট খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। তবে কতটা এসেছে অর্থনৈতিক স্বাধীনতা, জানাচ্ছেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। স্বাধীনতা মানে লাল সবুজের পতাকা, স্বাধীনতা মানে 10 বছর বয়সে পতাকা হাতে সংসারের হাল ধরা। অর্থনৈতিক স্বাধীনতা মিলেছে কতটা, প্রশ্ন তোলা থাকলো শিপনের ভবিষ্যতের জন্য। শত উন্নয়নের গল্প বলা নগরে স্বাধীনতা মানে 1 ফোঁটা স্বস্তির সঙ্গে 2 ফোঁটা আক্ষেপ, অভিযোগ। যে সুযোগ সুবিধাটা আমরা পাইছি মেট্রো রেলের ক্ষেত্রে, এক্ষেত্রে সব ক্ষেত্রে যদি আমরা এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আর একটু ভালো হতো। সেম সুবিধাটা যদি আমরা গ্রামেও দিতে পারতাম তাহলে মনে হয় যে শহরের উপর যেই চাপটা এর হচ্ছে 50% কমে যেত। স্বাধীনতা মানে 54 বছরের বাংলাদেশে মনোয়ারা বেগমের 30 বছরের ভাসমান অনিশ্চয়তার জীবন। সবাই বাড়িঘর আছে যায়, আমি তো ড্রাইভারও পারি না, আবার এনে আইয়া দেখবেন, আমি কোনো রাগা নাই। নগর পেরিয়ে তেপান্তরের মাঠে স্বাধীনতা দিবসে কৃষকের চাওয়া সহজ সরল। সরকার তো দায়িত্ব দিতেছে নাম করে, পাই না তো, পাইলে তো কত খেত করতাম, ডিপ গাড়তাম, ডেহিন করে রাস্তাঘাট করে গাড়ি নেছে নামাই দিলাম, হইলে এই সেই। আমরা কিনতে যাই অনেকটাই দাম নেয়, মানে বীজ যখন আনি বপন করি তখনও দাম নেয়।
কিন্তু এখন আমাদের জন্য এটা অনেক কষ্টকর, মানে বাজারে বিক্রি করতে পারি না। সরকারি তথ্যে রয়েছে প্রায় 27 লাখ বেকার, দারিদ্র্যসীমার নিচে থাকা 19% বেশি মানুষের হিসেব। শ্বেতপত্র দেখাচ্ছে ভয়াবহ আয় আর সম্পদ ভোগের বৈষম্য। তাই সত্যিকারের স্বাধীনতা পেতে সবার আগে বৈষম্য কমানোর তাগিদ অর্থনীতিবিদদের। প্রতিটি ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে এগুলো কিন্তু বিগত 50-54 বছরে কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। কাজেই এটা তো আমাদের স্বাধীনতার মানদণ্ড হতে পারে না। আসছে বাজেটেই বৈষম্য কমানোতে জোর দেওয়ার প্রস্তাব বিশেষজ্ঞের। পাহাড় থেকে সমতল, শহর থেকে গ্রাম, কৃষক থেকে আমলা, রাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের সমান সুফল যেন ভোগ করে 56,000 বর্গমাইলের প্রত্যেকটি মানুষ। রাষ্ট্র যেন প্রতিনিয়ত স্মরণ করে অর্থনৈতিক স্বাধীনতা সবার অধিকার। স্বাধীনতার 54 বছরে এতটুকুই প্রত্যাশা লাল সবুজের মানুষের। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। ঈদের ছুটিতে কক্সবাজার পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে কক্সবাজার মোটেল রিসোর্টের সাজ রব, শতভাগ অগ্রিম বুকিং। তারকামানের হোটেলগুলোতে সমুদ্রস্থানে নিরাপত্তা জোরদার। চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব। সামগ্রিক ঐক্য দিয়ে তা রুখে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে যারা হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচারে এদেশের মাটিতেই হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বস্ত করে বলতে চাই, যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের যেন এক মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যতই নির্বাচন কাছে আসবে, এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে। কারা এর পেছনে আছে, কেন আছে, তা আপনাদের সবারই জানা আছে। আমরা এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি। জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না, আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে, পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে। ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে। কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা। যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া। এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি।
মুক্তিযুদ্ধে যারা হত্যাযজ্ঞের সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকে মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় যাওয়া আটকাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্ন তুলছেন নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ জিয়ার ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভায় যোগ দেন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদরা। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে অনেকেই বেপরোয়া হয়ে গেছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ২৪ বিজয়ের পর আবারও গণতন্ত্র বাধাগ্রস্ত হতে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। অনেকেই প্রত্যাখ্যিত হয়ে গেছে, যেই জন্য বেপরোয়া হয়ে উঠছে, কিন্তু আমাদেরকে আমাদের রাজনীতি থেকে সরে দাঁড়ানো যাবে। বিএনপির রাজনীতি জনগণের আস্থার রাজনীতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার এবং স্থানীয় নির্বাচন সহ নানা কিছু সামনে এনে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। নানাভাবে উছিলা সৃষ্টি করা হচ্ছে। যেমন নির্বাচনের আগেই কেউ কেউ চাচ্ছেন সংস্কার সাধন শেষ করে তারপরে নির্বাচন হবে। কোনো সংস্কারই কোনো একটি সরকারের পক্ষে সমাপ্ত করা সম্ভব না। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাকিস্তান গণহত্যার জন্য এখন পর্যন্ত ক্ষমা চায়নি উল্লেখ করে অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, যারা হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলছে। পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল, তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে ৭১ কোনো ঘটনাই ছিল না। যারা সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। এদিকে জিয়া মঞ্চের গণ ইফতার বিতরণী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দ্রুত নির্বাচন দিয়ে পরবর্তী সরকারকে সংস্কারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখনো সময় আছে, সংস্কার কথা শব্দ বন্ধ করে একটা নির্বাচন করেন। সেই নির্বাচিত সরকার দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। এদিকে বিকেলে নয়াপল্টনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তামিম ইকবালের সার্বিক চিকিৎসার খোঁজ রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান দেশের মানুষ সম্পর্কে, ভালো মন্দ মানুষ মধ্যে অনেক কনসার্ন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন তানভীর হাসান। ধন্যবাদ ইয়ানুর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন ও ফারিক ভুয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। এখন স্বাধীনতা দিবসের যে সময়টি, আজকে স্মৃতিসৌধের যে আয়োজন, সেই আয়োজনে সঙ্গে আছে আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে আছেন আমি ফারুক ভুয়া রবিন। আমরা চেষ্টা করব এই স্মৃতিসৌধ থেকে যে আয়োজনগুলো আসছে সারা দিন জুড়ে তা আপনাদেরকে এক এক করে জানিয়ে দিতে। সকালেই এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা পরিষদের যে সদস্যরা আছেন তারা শ্রদ্ধা জানিয়েছেন। দেশ বিদেশের যে কূটনৈতিক দূতাবাসের যে সদস্যরা আছেন বা যে যারা প্রতিনিধিরা আছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রবিন, এই যে প্রতি বছর ২৬শে মার্চ আসে এবং ২৬শে মার্চ প্রতি বছরই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই ৭১ সালে। আজকে আমরা ৫৫তম স্বাধীনতা দিবসে আসলাম।
এই ৫৫তম স্বাধীনতা দিবসে মানুষের আজকের আয়োজন দেখে, মানুষের আনাগোনা দেখে আপনার বিশেষ কোনো কথা কি মনে পড়ছে? একটি বিষয় যদি বলতে যাই সাথীরা, আছে কিন্তু যে রোজার দিন স্বাভাবিকভাবেই এই সময়টাতে মানুষ একটু ঘুমে থাকে সেহরির পরে, এটাই কিন্তু দেখা যায়। কিন্তু তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অল্প কিছু সময় আগেই কিন্তু এই স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে এবং এখন কিন্তু যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মানুষ কিন্তু একের পর আসছেন, দল বেঁধে আসছেন, অনেকে মিছিল নিয়ে আসছেন, ব্যানার ফেস্টন নিয়ে আসছেন এবং সাধারণ মানুষ তারা তাদের যে প্রত্যাশার কথাগুলো সেগুলো জানান দিচ্ছেন। সাথীরা, এখন যে ভোর যখন হলো, ভোরের সঙ্গে সঙ্গে বিউগলে যে সুরটা বেজে উঠলো, সেই সুরটি কিন্তু জানান দিল বাংলাদেশ স্বাধীনতার ৫৫তম বছরে পদার্পণ করলো। এই ৫৫তম বছরে বাংলাদেশ আসলে কতটুকু এগিয়েছে, কতটুকু তার সেই মুক্তিযুদ্ধের চেতনার অর্জন, সেই প্রশ্নগুলো হিসেব নিকেশ কিন্তু এখন তরুণ প্রজন্ম নিচ্ছে। কিন্তু যদি ফিরে যাই একটু ইতিহাসে, তাহলে দেখতে হবে যে ৭১ সালের এই যে পথ পরিক্রমা, ৭১ সালে যে বাংলাদেশ একটি নতুন মানচিত্র পেয়েছিল, সেই মানচিত্রটি কিন্তু একদিনে আসেনি। আজকে এই স্মৃতিসৌধের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে ৭টি স্তম্ভ মিলে তো আমাদের স্মৃতিসৌধ। এই ৭টি স্তম্ভ কিন্তু বিশেষ বিশেষ বাঙালির জীবনে যে আন্দোলনগুলো আছে সেই আন্দোলনগুলোর প্রতিনিধিত্ব করে। রবিন, মইনুল হোসেন এই স্মৃতিসৌধের আমাদের স্থপতি, তার যদি প্রতীকীভাবে তিনি যেটা প্রকাশ করতে চেয়েছেন সেটা যদি আমাদেরকে একটু বলেন। সেটি হলো যে আসলে আমরা যদি বলতে চাই যে বাংলাদেশের যে স্বাধীনতা সেটি কিন্তু একে একে মানে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু এখানে এসেছে এবং সেই যে আমরা যদি বলতে যাই যে ১৯৪৭ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে তারপরে যেই অনেকগুলো ধাপ কিন্তু পার হয়েছে, সেখানে আমরা যদি বলতে যাই ৫৪ যুক্ত ফ্রন্ট নির্বাচন, স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী লড়াই, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তি সংগ্রাম, এই সব কিছু বিষয়গুলো কিন্তু যে প্রতিনিধিত্ব করছে এই জাতীয় স্মৃতিসৌধ এবং তার যে স্তম্ভগুলো। সাথীরা, আর রবিন, শুনতে পাচ্ছেন যে এখানে আমরা স্লোগান শুনছি। স্লোগানটা প্রতি বছরই আমরা দেখি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক যে সংগঠনগুলো জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন, তারা কিন্তু স্লোগান নিয়ে আসেন, কারণ বিজয়টাকে সবাই উদযাপন করতে চান। আমরা দেখতে পাচ্ছি যে একে একে ধীরে ধীরে স্কুল কলেজের বিভিন্ন যারা একত্র হয়ে স্লোগান দিয়ে আসছেন, আমরা দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানার নিয়েও তারা আসছেন। এই যে স্বাধীনতা দিবসকে উদযাপনের অংশগ্রহণ, এটা আপামর জনসাধারণ যে রয়েছে, আবাল বৃদ্ধ বনিতা রয়েছেন, সেই সবাই কিন্তু আসবেন এখানে, শ্রদ্ধা জানাবেন এই ৭১-এর বীর সেনানীদের যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন একটি নতুন বাংলাদেশের জন্য। তারা চেয়েছিলেন সমস্ত শোষণ বঞ্চনা থেকে মুক্ত হয়ে বাংলাদেশের এই জনপদের মানুষ একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। সাথীলা, যে কথাটি বলছিলেন যে সব স্তরের মানুষ কিন্তু যে আসছেন, আসলে আমরা যদি ফিরে যাই ৭১-এ, সেই ৭১-এর যে মুক্তিযুদ্ধ সেটিও কিন্তু যে সব শ্রেণী পেশার মানুষের অর্থাৎ আপামর বাঙালির অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। সেখানে একদিকে যেমন সামরিক বাহিনীর বিদ্রোহী সদস্যরা, তখনকার যে পাকিস্তান আর্মি থেকে অনেকে কিন্তু যে বিদ্রোহ করে যেমন মুক্তি সংগ্রামে যোগ দিয়েছিলেন, অস্ত্র হাতে তুলে নিয়েছেন, ঠিক একইভাবে এখানকার যারা কৃষক, শ্রমিক, মজুর এরকম মানুষ তারাও কিন্তু যে হাতে অস্ত্র নিয়েছিলেন, তা অর্থাৎ এবং তাদের সঙ্গে কিন্তু এই জনপদের মানুষ একাত্ম হয়ে গিয়েছিলেন এবং তারা যেভাবে পারছেন সেখানে কিন্তু মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন। কেউ আশ্রয় দিয়েছেন, কেউ অর্থ দিয়েছেন, কেউ মুক্তিযোদ্ধাদের খানাপিনা যদি বলতে যাই সেগুলোর ব্যবস্থা তারা করেছেন। অর্থাৎ এর মধ্য দিয়েই কিন্তু যে এই মুক্তিযুদ্ধ একটি জনযুদ্ধে রূপ পেয়েছিল। আমরা দর্শক জানালাম সকালের সময়ে যখন সাধারণ মানুষ আসতে শুরু করেছেন স্মৃতিসৌধে, সেই সময়ের কি অবস্থা। বিগলে সুর বাজছিল, এখন বাজছে গান। দেশাত্মবোধক যে গানগুলো আবহ তৈরি করছে
স্মরণ করিয়ে দিচ্ছে সেই অর্জনের, যে অর্জন বাঙালি রক্তের মাধ্যমে করেছিল। পরবর্তীতে আবার আসছি আপনাদেরকে এখানকার পরিস্থিতি নিয়ে, যখন আরো বেশি মানুষ আসবে, আরো ভিড়, আমরা আশা করি সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরো ভিড় হবে, তখন আমরা আবারও হাজির হব এখানকার সংবাদ জানাতে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্মৃতিসৌধে। ভোরের সময় আরও থাকছে বগুড়ায় দখল দূষণে মৃতপ্রায় করতোয়া, বদ্ধ আর বিষাক্ত পানিতে নাকাল জনজীবন, হুমকিতে জলজ প্রাণী, নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঈদে ঘরমুখী যাত্রীর চাপ পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। ঘাট এলাকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। 4 থেকে 5 দিন বাকি রয়েছে পবিত্র ঈদের, আর ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষ তার ঘরে ফিরতে শুরু করেছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা দেখছি পাটুরিয়া ঘাট এলাকাতে যারা শহর থেকে অর্থাৎ নিজ গ্রামে ফিরছে নিজ বাড়িতে, তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য এখন স্বস্তি নিয়ে কিন্তু এই ঘাটগুলো পার হচ্ছে। অর্থাৎ পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে যে প্রস্তুতি রয়েছে, প্রস্তুতি অনুসারে এখন পর্যন্ত যারা ঘাট এলাকা পর্যন্ত আসছে, আমরা দেখেছি কিছুক্ষণ আগে বেশ চাপ ছিল, আবার কিছুক্ষণ পর পর কিন্তু একটু কমে যাচ্ছে। অর্থাৎ মানুষের যে একটা ঘরে ফেরার যে উল্লাস, ঘাট এলাকাতে যেটা একটা উৎসব তা কিন্তু সৃষ্টি হয়েছে। এটা আমরা দেখছি। এখানে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে এটা পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডের 22টি ফেরি এই প্রস্তুত রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে সেটা মোকাবিলা করবে তারা। এছাড়াও কিন্তু এখানে যারা লঞ্চ রয়েছে, বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা বলছে এখানে 33টি লঞ্চের মাধ্যমে তারা কিন্তু এইটা ঈদকে সামাল দেওয়ার জন্য তারা প্রস্তুত, এবং কি এখন পর্যন্ত যে যানবাহনগুলো আসছে তারা কিন্তু নির্বিঘ্নে এবং নিরাপদে পার করতে সক্ষম হচ্ছে। আমরা কিছুক্ষণ পরপরই দেখছি যে জটলা বেঁধে 15 জন 20 জন করে এক একটা স্বজনরা তাদের স্বজনদের সাথে ঈদ করার জন্য তারা ঘরে ফিরছে। আবার সেই ক্ষেত্রে আমরা স্পিড বোট রয়েছে আরিচা ঘাট এলাকাতে, সেখানেও কিন্তু বেশ 63টি যে স্পিড বোট দিয়ে এই ঈদ যাত্রা তারা সম্পূর্ণ করবে বলে আমাকে বিআইডব্লিউটিএ জানিয়েছে। সবকিছু মিলে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রয়েছে। অর্থাৎ এই যে সময় গণনের সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহনের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে পাটুরিয়া ঘাট এলাকাতে এবং আরিচা ঘাট এলাকাতে। এই ছিল আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম পাটুরিয়া ঘাটে। ঈদের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। তাই হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ থেকে সবখানে বার্মিজ পণ্যের দোকান, সবখানে চলছে সংস্কার ও সাজসজ্জার কাজ। এর মধ্যে তারকা মানে অনেক হোটেলের রুম অগ্রিম বুকিং হয়েছে 100%। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফ গার্ড সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। নীল সমুদ্র, পাহাড়ের ছায়া, সুবিস্তৃত বালিয়াড়ি, সব মিলিয়ে কক্সবাজার যেন প্রকৃতির এক খোলা চিত্রকর্ম। এমন সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারের সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে চলছে প্রস্তুতি। বিশেষ করে সাগর পাড়ের শামুকঝিনুক আচার কিংবা শুটকির দোকানে বেড়েছে ব্যস্ততা। দোকান ডেকোরেশন, মাল কালেকশন এগুলা করতেছি। আল্লাহর রহমতে ঈদের পরের দিন থেকে আমাদের টুরিস্ট আসলে ইনশাল্লাহ ভালো একটা বেচা কিনা হবে। ঈদের পরে আমাদের ব্যবসা বাণিজ্য হবে সেই আশাটা আমরা করতেছি, এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন রমজানে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট পর্যটক শূন্য। এই অবস্থায় প্রতিষ্ঠানগুলোতে চলছে সংস্কার কাজ, একই সঙ্গে সাজানো হচ্ছে নতুন রঙে। আর টানা ছুটিতে তারাকামানের অনেক হোটেলের রুম বুকিং শতভাগ হয়েছে বলে জানালেন হোটেল কর্তৃপক্ষ। এর পরে 2 দিন আমরা মোটামুটি ফুল বুকিং হয়ে গেছে। এখন আরও মনে করতেছি যে সামনের দিনগুলিতে আরও বুকিং আসবে। রমজান মাসটাকে কিন্তু রেনোভেশনের কাজে হাত দিচ্ছি, যাতে সুন্দরভাবে
গেস্টকে একটা নতুন আঙ্গিকে একটা হোটেল উপহার দিতে পারি। আর পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে লাইফগার্ড সংস্থাও। ঈদের মৌসুমে যেহেতু প্রচুর পরিমাণের পর্যটক আসবে, আমরা পর্যটকদেরকে এটা বলবো যে সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার জন্য, এবং আমরাও আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তুত। ঈদ উল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতোয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সম্প্রতি রাজশাহীতে অনলাইনে বিনিয়োগের নামে কথিত দুটি অ্যাপে হাতিয়ে নেওয়া হয়েছে 300 কোটি টাকারও বেশি। এ নিয়ে থানা ও আদালতে মামলা হয়েছে 11টি। 4টি মামলা তদন্তে সত্যতা মিললেও আসামিরা লাপাত্তা। এর আগে MTFE, আলটিমা ও মুভি প্ল্যান সহ কয়েকটি অ্যাপে অন্তত 3000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার একাধিক ঘটনা ঘটলেও মামলা হয়েছে, তবে নেই অগ্রগতি। হাবিবুর রহমান পাপ্পু ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ইউএস এগ্রিমেন্ট, রাজশাহীর প্রতারক চক্রের তৈরি মোবাইল অ্যাপ। লোভনীয় প্রলোভনে বিনিয়োগকারীরা কয়েক মাস লাভ পাওয়ায় চক্রের হাতে তুলে দেন কোটি কোটি টাকা। পরে অ্যাপ বন্ধ হয়ে গেলে বিনিয়োগকারীরা পড়েন বিপাকে। ভুক্তভোগীরা বলছেন, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় 200 কোটি টাকা। বিশেষ করে ধরছে নওগাঁ, নাটোর আর চাঁপাইনবাবগঞ্জ, এই জায়গা থেকে তারা 150-200 কোটি টাকা নিয়ে গেছে। 5টা অ্যাকাউন্ট খুলছিলাম 65,000 টাকা দিয়ে। তারপরে কিছুদিন 15-20 দিন পরে অ্যাকাউন্টটা মার গেছে। 5টা অ্যাকাউন্ট ছিল 1,20,000 মতন, সবটাই চলে গেছে। বিনিয়োগের বিপরীতে মাসে মাসে লাভ, সেই সঙ্গে সোনার গহনা ও আইফোন জেতার সুযোগ। এমন প্রলোভনে রাজশাহীর বাঘাই BDDAI নামের আরেক কথিত অ্যাপে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শিক্ষক সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এ নিয়ে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ করেছেন, তবে অভিযুক্তরা পলাতক। একজন অ্যারেস্ট হয়েছিল, ওয়াহিদুজ্জামানের ওয়াইফ মিলি, তাকেও 21 দিন পর পুলিশ ছেড়ে দিয়েছে। এখন আর কেউ অ্যারেস্ট হয়নি। টাকার প্রয়োজনে তারা নিজেরাই করেছে, কিন্তু এখন মানুষ শত্রুতা করে আমার স্বামীর ঘরে দোষ দিচ্ছে। এসব ঘটনায় রাজশাহীতে মামলা হয়েছে 11টি। PBI, CID ও থানা পুলিশ তদন্ত শেষে প্রতারণার সত্যতা পাওয়ায় আদালতে 4টি মামলার প্রতিবেদন জমা দিয়েছে। প্রতারক চক্রের মূল হোতা রাজশাহীর ওয়াহিদুজ্জামান, তার স্ত্রী ফাতেমা, মিঠুন মণ্ডল, লক্ষ্মীপুরের মোতালেব হোসেন ভুইয়া ও শ্রীমঙ্গলের ফারুক হোসাইন পলাতক। তাদের মধ্যে ফাতেমা আদালত থেকে জামিন পেয়েছেন। আসামিরা জামিন না নিলে বা আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ওয়ারেন্টগুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে। এর আগে দুবাই ভিত্তিক MTFE 2023 সালের আগস্টে প্রায় 11,000 কোটি টাকা আত্মসাৎ করে গায়েব হয়ে যায়, যার হাজারো বিনিয়োগকারী ছিল রাজশাহীর। এছাড়া দুবাই ভিত্তিক আলটিমা, মুভি প্ল্যান সহ কয়েকটি অ্যাপ রাজশাহীতে গ্রাহক তৈরি করে হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। এসবে একাধিক মামলা হলেও তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা। মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা আছেন, উনি সঠিক বিষয়গুলো এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে তদন্ত শেষে এই মামলায় নিয়ে আসবেন। এই মামলাগুলো কিন্তু প্রুভড হলে একটা বিষয় থাকে যে তাই সে পানিশড হবেই, মানে খালাস হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকে না। রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এমন 10টি মামলা বিচারাধীন, 2টি মামলা সাক্ষ্য পর্যায়ে, আরও 8টি তদন্তাধীন। আমলি আদালত ও থানায় দায়ের হওয়া মামলার বেশিরভাগই তদন্ত পর্যায়ে। সব প্রতারণার মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী বিভাগের সবকটি পাসপোর্ট অফিসে দালালের দৌরত্ব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। তাদের অভিযোগ, কাগজপত্রে নানা ভুল ত্রুটি ধরে মাসের পর মাস ঘোরাচ্ছেন কর্মকর্তারা, কিন্তু দালালকে বাড়তি টাকা দিলে হয়রানি ছাড়াই মিলছে পাসপোর্ট। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। বিদেশে উন্নত চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক কাজের জন্য বগুড়া পাসপোর্ট অফিসে আসছেন গ্রাহকরা। সময় সংবাদের ক্যামেরা দেখে সটকে পড়েন দালালরা। এ সময় এক দালালের সঙ্গে কথা বলার চেষ্টা করলে দৌড়ে গা ঢাকা দেন তিনি। আপনি তো সেবা নিতে আসছেন ভাই, আপনার সাথে কথা বলি ভাই, কথা বলি ভাই, প্লিজ কথা বলি একটু। পদে পদে হয়রানি আর দালালের দৌরাত্মে নাজেহাল নওগাঁ পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের। একই অবস্থা রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিস সহ অন্যান্য জেলা অফিসগুলোর। গ্রাহকরা জানান, সরকার নির্ধারিত ফি 5,750 টাকা। তবে দালাল ছাড়া পাসপোর্ট করতে গেলে কাগজপত্রে নানা ভুল ত্রুটি ধরে মাসের পর মাস ঘুরান কর্মকর্তারা। কখনো সার্ভার জটিলতা, কখনো নানা নিয়ম কানুনের বেড়াজালে ফেলে পাসপোর্ট আটকে রাখেন তারা। কিন্তু দালালকে অতিরিক্ত 2 থেকে 3,000 টাকা দিলে ভোগান্তি ছাড়াই মেলে পাসপোর্ট। আমি সকালে হয়রানি হয়ে আমি তানোর গেলাম, তানোর থেকে আমি এই পেপারটা নিয়ে আসলাম।
এবং কোথাও এটা লেখা নাই কি এটা অ্যাটাচে দেওয়া লাগবে। আমি জরুরি করছি, বাট 7 দিনের মধ্যে পাওয়ার কথা ছিল, আমার 17 দিন ডেট দিচ্ছে। আমার জমা পড়ছে মোট 5,700 টাকা। অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলাম 7,500 টাকা। তো এই বাড়তি টাকাটা কোথায় যাচ্ছে? এদিকে জেলার পাসপোর্ট অফিসগুলোর বাইরে গড়ে উঠেছে স্থায়ী দোকান। সেই দোকানগুলোতে সেবা দেওয়ার নামে অনলাইনে ফর্ম পূরণ করে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অভিযোগ আছে এদের বেশিরভাগই দালাল। কাগজপত্রে ভুল থাকলেও তারা করে দেয়, হ্যাঁ, আর দালাল না ধরলে তো আপনার কাগজ এটা সমস্যা ওটা সমস্যা। দালালদের কাছে যদি অল্প কাগজপত্র দিই, এটা ওরা কিভাবে কাজ করে? তবে দালালের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস আঞ্চলিক পাসপোর্ট অফিসের। বাইরের দালাল যারা যদি আবেদনকারী যেন হয়রানি না হয়, সেজন্য আমরা নিয়মিত আবেদনকারীকে সচেতন করি যে আপনারা নিজে নিজে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে নিজেরা জমা দেন। স্টাফের ব্যবহারে কেউ কোনো আবেদনকারী অসন্তুষ্ট হবেন না। যদি হয় এমন অভিযোগ থাকলে সেই স্টাফের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান 8 মাস আগেও বিভাগের প্রতিটি পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 200 থেকে 250 জন গ্রাহক পাসপোর্টের জন্য আবেদন করলেও এখন তা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নির্মাণের 4 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের আধুনিক ট্রমা হাসপাতাল। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে মহাসড়কে দুর্ঘটনায় আহতরা। তবে হাসপাতালটি দ্রুত চালুর আশ্বাস স্বাস্থ্য বিভাগের। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও নিয়ম না মানার কারণেই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার কথা মাথায় রেখেই 2018 সালে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়িতে মহাসড়কের পাশে একটি আধুনিক ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নির্দিষ্ট সময় শেষে 2020 সালের নভেম্বরে নির্মাণ কাজ শেষ হয়, কিন্তু নির্মাণের 4 বছর পার হলেও এখনও উদ্বোধন করা হয়নি ট্রমা সেন্টারটি। এতে সড়ক দুর্ঘটনায় হতাহত রোগীদের 10 থেকে 12 কিলোমিটার দূরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। অনেক সময় পথেই মারা যায় অনেকে। হাসপাতাল আমরা গেলে একটু উপকার পাবো, অনেকে সিরাজগঞ্জ জাতিকালেও কয়জন মারা যায়। এই হাসপাতালটা যদি একটু দ্রুতভাবে চালু করা হয়, এখানে আমাদের খুবই উপকার হবে। আমাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব, বর্তমান অন্তর্বর্তী সরকার আছে সে যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্বোধন করে দিবে আর কি। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতালটি পরিদর্শন করে দ্রুত চালুর কথা জানান। অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েটলি 5টা ট্রমা সেন্টারকে চালু করার জন্য উদ্যোগ নিয়েছে। তারই পার্ট হিসেবে আমি এগুলো ভিজিট করতে এসেছি। সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় ট্রমা হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 11 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। পঞ্চগড়ের বাংলা বান্ধায় স্থলবন্দর দিয়ে নেপালে গেল 231 মেট্রিক টন এস্টারিক্স আলু। 4টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মঙ্গলবার এই আলু পাঠায়। পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা 11টি ট্রাকে 21 মেট্রিক টন করে আলু ছিল। এ নিয়ে বন্দর দিয়ে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কয়েক ধাপে বাংলাদেশ থেকে 2079 মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাংলা বান্ধায় স্থলবন্দরে উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থলবন্দরটি। মঙ্গলবার রপ্তানি করা আলুগুলো পরীক্ষা নিরীক্ষা করে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে। সৌর বিদ্যুতের মাধ্যমে জমিতে সেচ সুবিধায় বদলে গেছে নওগাঁর বরেন্দ্র অঞ্চলের কৃষি ব্যবস্থা। চলতি মৌসুমে জেলায় এই প্রকল্পের আওতায় প্রায় 4,500 হেক্টর জমিতে দেওয়া হয়েছে সেচ ব্যবস্থা। আর বছরের অন্য সময় এসব সৌর প্যানেলের 3,200 কিলোওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। যতদূর চোখ যায় ফসলের ক্ষেতে সবুজ সমারোহ। জানুয়ারির প্রথম সপ্তাহে রোপণ করা ধানের বাড়ন্ত শীষে জড়িয়ে আছে চাষির স্বপ্ন। কিন্তু এ স্বপ্নের বড় বাধা বিদ্যুৎ সংকট, লো ভোল্টেজ ও ডিজেলের মূল্য বৃদ্ধি। তবে নওগাঁর বলিহার মাঠের অন্তত 1000 বিঘা জমির ধান চাষি এবার চিন্তামুক্ত। সূর্যের আলো থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারে জমিতে দেওয়া হচ্ছে সেচ। ধানের পাশাপাশি নিরবিচ্ছিন্ন সৌর বিদ্যুতের সেচের আওতায় এসেছে বিভিন্ন রবি ফসলও। সূর্যের আলো ধারণ করতে বসানো হয়েছে 45টি সৌর প্যানেল, যেখানে প্রতিটি প্যানেলে 550 কিলোওয়াট উৎপন্ন হচ্ছে বিদ্যুৎ। এতে স্বল্প খরচে মিলছে সেচ সুবিধা। মাটি ফেটে যেত, ধান মরা হয়ে যেত, কিন্তু সোলার আসার কারণে দেখা যাচ্ছে যে আর কোনো টেনশন বোধ করতে হচ্ছে না। এই পানিতে আপনার আমরা কপি চাষ করি, বেগুন চাষ করি,
পটল চাষ করি। আমাদের যে প্যানেলটা আছে বর্তমানে, এটা যদি আরো বাড়ানো হয় তাহলে আমরা বেশি পানি আরো পাবো। সূর্যের আলো ছড়ানোর পর থেকেই এ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে মোটর, যা দিয়ে মাটির গভীর থেকে উঠছে পানি। প্রচণ্ড গতি নিয়ে বের হওয়া পানি ভূ-অভ্যন্তরের সেচ নালার মাধ্যমে যাচ্ছে জমিতে। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সৌরশক্তি কাজে লাগানোর ফলে খরচ কমেছে সেচ ব্যবস্থায়, আর অন্য মৌসুমে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ যোগ হচ্ছে জাতীয় গ্রিডে। শেষ মৌসুমে যখন থাকবে না, তখন এই বিদ্যুৎটি আমাদের জাতীয় গ্রিডে সংযোজিত হবে। এর সুফলটা আমরা পাচ্ছি যখন বিদ্যুৎ থাকতেছে না, তখন বিদ্যুতের ঘাটতিটা সে পূরণ করে দিতে পারতেছে। পল্লী বিদ্যুতের সাথে আমাদের একটা সমন্বয় হবে, আমাদের যারা বিদ্যুৎ বিল যেটা আছে সেটা রেট সেখান থেকে বাদ দেওয়া হবে। চলতি মৌসুমে প্রতি বিঘা জমি চাষাবাদে 2000 থেকে 2200 টাকার সেচ কিনতে হয় চাষিদের। তবে সৌর বিদ্যুৎ প্রকল্পে সেচ খরচ লাগছে 800 থেকে 1000 টাকা। জেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, জেলায় এই মুহূর্তে 131টি সৌর সেচ প্রকল্প সচল রয়েছে, যেখানে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 3275 কিলোওয়াট, যা গড়ে 1,44,000 টাকার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। নওগাঁর বলিহার মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন চর ও প্রত্যন্ত এলাকায় লাইসেন্সবিহীন দোকানে বিক্রি হচ্ছে সার কীটনাশক। এর বেশিরভাগই নিম্নমানের। এতে প্রতারণার শিকার হচ্ছেন কৃষকরা। জমিতে সেগুলো প্রয়োগ করে মিলছে না আশানুরূপ ফল। জাহাঙ্গীর আলমের তথ্য, ছবিতে রিপোর্ট। গত প্রায় 40 বছর ধরে কৃষিকাজ করেন ষাটোর্ধ্ব আমজাদ হোসেন। এক সপ্তাহ আগেই ধানের জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেছেন, কিন্তু তেমন কোনো ফলাফল না পেয়ে আবারও সপ্তাহের ব্যবধানে সার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে তাকে। তার দাবি, লাইসেন্সবিহীন বিভিন্ন মুদি দোকানে ভেজালযুক্ত সার কীটনাশক ব্যবহার করেই এমন দশা তার। একই দশা চাঁপাইনবাবগঞ্জের সদরের বিভিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায়। বিভিন্ন মুদিখানার দোকানে দীর্ঘদিন ধরে কোনো ধরনের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই খুচরা বিক্রি হচ্ছে সার কীটনাশক। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের উদাসীনতা ও তদারকির অভাবে এমন যত্রতত্র বিক্রি হচ্ছে নিম্নমানের সার কীটনাশক। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সার দিতে আসি বা বীজ দিতে আসি, বিষে কাজ করছে না। ধান ধরেন আপনার এই লাল পাতা দেখাইছে, মরিচের মতন পুড়িয়েছে। বীজ বলেন, সাহার বলেন, যে কোনো জিনিসই ওই মুদির দোকান থেকে নিয়ে আসে। কার লাইসেন্স আছে না আছে সেটা আমরা জানছি না, আমরা তো সরজ মানুষ। তবে লাইসেন্স ছাড়া খুচরা সার কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও প্রশাসনের। লাইসেন্স ছাড়া অর্থাৎ খুচরা ডিলার হতে হবে, অথবা বিসিআইসি ডিলার হতে হবে, অথবা বিএডিসি ডিলার হতে হবে। এর বাইরে কেউ করতে পারবে না। বিষয়টি কঠোরভাবে দেখছি যেন কোনো মুদি দোকানে এসব বিক্রি করতে না পারে অনুমোদনহীনভাবে, এবং যথাযথ যে ডিলারগুলো আছেন যাদের লাইসেন্স প্রাপ্ত তারা যেন শুধু বিক্রি করে। সদর উপজেলায় বিসিআইসি 15 জন, বিএডিসি 8 জন ও খুচরা সার বিক্রেতা রয়েছেন 124 জন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বগুড়ার এক সময়ের খরস্রোতা নদী করতোয়া দখল আর দূষণে এখন মৃতপ্রায়। সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় উঠে এসেছে, নদীর বদ্ধ পানিতে বাঁচতে পারছে না কোনো জলজ প্রাণী। স্থানীয়রা বলছেন, পচা পানি দুর্গন্ধে নাকাল জনজীবন। তবে নদীটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। কালো বর্ণের পানির এই প্রবাহ দেখে মনে হচ্ছে বড় আকৃতির কোনো নর্দমা, তবে এটি বগুড়ার করতোয়া নদী। দখল ও দূষণে এমন করুণ পরিণতি নদীটির। নদীর পানির মান পরীক্ষায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতি মাসে সমীক্ষা করা হয়। সেই প্রতিবেদনে উঠে এসেছে, জলজ প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকার জন্য ডিজলভ অক্সিজেনের মাত্রা 6 mg প্রয়োজন হলেও করতোয়ায় আছে মাত্র 3 mg। আর বায়োকেমিক্যাল অক্সিজেনের মাত্রা 3-এর নিচে থাকার কথা থাকলেও আছে 4.0-এর উপরে। এই অবস্থায় নদীটির পানিতে কোনো জলজ প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব নয়। করতোয়া নদীতে আমরা যে রেজাল্ট পেয়েছি তা দেখা যায়, যেখানে 5 থাকার কথা ডিউ, সেখানে 1.1 এরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে। 2500 বছর আগের পুণ্ডনগর সভ্যতা গড়ে উঠেছিল এই করতোয়ার তীরে, অথচ এখন এই নদীতে মাছ শিকার দূরে থাক, পানির দুর্গন্ধে স্থানীয়দের হাঁসফাঁস অবস্থা। দ্রুত দখল আর দূষণ মুক্ত করে করতোয়ার হারানো যৌবন ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। মানুষ গোসল করত, পশু পাখি গোসল করত, খাইতো। পানি ব্যবহার করা তো দূরের কথা, সাপ ব্যাঙ কোনো প্রাণী এখানে বেঁচে থাকা সম্ভব নয়। কৃষিকাজের জন্য যে সেচের জন্য যে মানুষ পানি তোলে, এই বিষাক্ত পানিতে ফসলের ক্ষতি হয়। এখনও যে পরিমাণ
শিল্পের বর্জ্য, শহরে গৃহস্থলী বর্জ্য এই নদীতে আসে, তরল বর্জ্য যেটা পড়তেছে, এটা পড়ার কারণে যেটুকু পানি আছে সেই পানিটুকু অনেক বিষাক্ত হয়ে উঠছে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড করতোয়া নদী দূষণ থামাতে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস ও বগুড়া পৌরসভাকে চিঠি দিয়েছে। জেলা প্রশাসন বলছে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিল্প কারখানা রয়েছে, অসংখ্য পেপার মিল রয়েছে, সেগুলোর বর্জ্য ডাইরেক্ট নদীতে ফেলা হচ্ছে। সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সতর্কতা জারি করেছি। এখানে শুধুমাত্র তো টেস্ট করলে হবে না, এটার রেমেডি বের করে নিয়ে আসতে হবে, সেই কাজটি আমরা করছি। করতোয়া দখল দূষণে বগুড়া পৌরসভা ও বেসরকারি সংস্থা সহ 36টি প্রতিষ্ঠান জড়িত বলে জেলা প্রশাসনের প্রতিবেদনে উঠে আসে। তাদের উচ্ছেদ করার দাবি সচেতন মহলের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। শেখ হাসিনার মানসিকতা থেকে এখনো খুনের ভাব যায়নি। তিনি এখনো প্রতিহিংসায় ভুগছেন, যার বড় প্রমাণ বিভিন্ন জনের সঙ্গে তার কথা বলার কল রেকর্ড। রংপুর মেডিকেলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। ভিডিও ভাইরালে শেখ হাসিনা কথা বলছেন, বক্তব্য রাখছেন তার কোনো নেতার সাথে। এটা এআই বা অন্য কোনো পদ্ধতি না হয়ে এটা যদি শেখ হাসিনার কথাই হয়ে থাকে, এখনো তার মানসিকতা থেকে খুনে ভাব যায়নি। তিনি এখনো প্রতিহিংসা এবং প্রতিশোধে ভুগছেন। তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি। তিনি তার নেতাদেরকে বক্তব্য রাখছেন, তোমরা প্রতিশোধ দাও, তোমাদের বাড়িতে আগুন দিয়েছে, তোমরা পাল্টা আগুন দাও। এটা কোনো জাতীয় নেত্রী বলতে পারে? নানা জল্পনা কল্পনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। তবে হামলা বন্ধে রাজি হলেও সাগরে রুশ নৌবাহিনীর জাহাজের কোনো রকম চলাচল চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। স্পষ্টই বার্তা দিয়েছে জেলেনস্কি প্রশাসন। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি পুতিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি সংলাপ। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা সেখানে গেলেও মুখোমুখি বসেননি মস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে ওয়াশিংটন। দুপক্ষের সঙ্গে আলোচনার পর অবশেষে ঐতিহাসিক এক সিদ্ধান্তে সম্মত হয়েছে পুতিন ও জেলেনস্কির প্রতিনিধিরা। এবার কৃষ্ণ সাগরে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস। বিবৃতিতে বলা হয়, কৃষ্ণ সাগরে সংঘাত বন্ধ, সেনা প্রত্যাহার এবং নিরাপদ জাহাজ চলাচলে একমত হয়েছে দুপক্ষ। পাশাপাশি বাণিজ্যিক জাহাজকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তারা। কিন্তু কবে বা কখন তা শুরু হবে এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হোয়াইট হাউস আরও জানায়, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষি পণ্য ও সার রফতানিতে সহায়তা করা হবে, নৌবিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজ করা হবে। তবে ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা বন্ধে রাজি হলেও বলেছে সেখানে রুশ বাহিনীর জাহাজের কোনো রকম চলাফেরা চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। হামলা বন্ধে ঐক্যমতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ। তিনি বলেন, এখন থেকে কৃষ্ণ সাগর এলাকা ইউক্রেনের নিয়মিত নজরদারির মধ্যে থাকবে। যদি সাগরে কখনো কোনো প্রকার রুশ সামরিক জাহাজ দেখা যায় তাহলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি রুশ প্রশাসন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা হলেও স্বস্তিতে নেই ইউক্রেনীয়রা। তাদের দাবি, সংঘাত বন্ধে প্রতিশ্রুতির ফুলছুরি থাকলেও নেই বাস্তবায়ন। আমি কেবল ইউরোপের ঐক্যে বিশ্বাস করি, অন্য কিছুতে না। মার্কিনীরা শুধু লোক দেখানোই বিশ্বাসী। আমরা অপেক্ষা করছি যে ইউরোপ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হবে। এর আগে 2022 সালে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল রাশিয়া। সে সময় ইউরোপের প্রতিনিধি হিসেবে তুরস্কের পক্ষ থেকে রাশিয়াকে নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে যদি মস্কো কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা না দেয় তাহলে তাদের উপর জারি করা অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে ইউরোপ। ইউক্রেনের গম, ভুট্টা যেন কৃষ্ণ সাগর পথে নির্বিঘ্নে ইউরোপে পৌঁছতে পারে সেজন্য এ প্রস্তাব দেয় ইউরোপ। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি না রাখায় 2023 সালে এই যুদ্ধবিরতির চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয় ক্রেমলিন। মৌসুমী সাথী, সময় সংবাদ। দীর্ঘদিন পর ডলারের বিপরীতে বেড়েছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার মান। এতে সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা। ঈদ সামনে রেখে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপ নির্ভর সেবা চালু করেছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কোম্পানি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট।
বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর তালিকায় বিশ্বের 13তম দেশ দক্ষিণ আফ্রিকা। সবশেষ গত ফেব্রুয়ারি মাসেই দেশটি থেকে রেমিটেন্স এসেছে 3 কোটির বেশি মার্কিন ডলার। দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক মন্দার কারণে কিছুটা খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন প্রবাসীরা, তবে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে পরিস্থিতি। গেল বছরের জুনে সরকার পরিবর্তন ও নবগঠিত জোট সরকারের শক্ত হস্তক্ষেপে গতি বেড়েছে দেশটির অর্থনীতিতে। ডলারের বিপরীতে দক্ষিণ আফ্রিকার লোকাল মুদ্রা র্যান্ডের দাম বাড়ায় সচল হয়েছে অর্থনীতির চাকা। রেমিটেন্সের পালেও লেগেছে হাওয়া। র্যান্ডের মান ভালো হওয়ায় পর্যাপ্ত টাকা পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলাম ঈদটার সামনে কিছু টাকা দিব ফ্যামিলিদের জন্য, সবাই কেনাকাটা করবে, ঈদটার সামনে সবাই আনন্দ করবে, বাচ্চা কাচ্চা যাতে ভালো থাকে, বাপ মা ভালো থাকে, ঈদের উপলক্ষে আছে টাকা বাড়ানোর জন্য। ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ আমাদের রিয়া মানি ট্রান্সফার খুব ভালো সার্ভিস আমরা দিচ্ছি। প্রচুর রেমিটেন্স আমরা বাংলাদেশে সেন্ড করতেছি আমার রিয়া মানির মাধ্যমে। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে এবার রোজায় আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপ নির্ভর সেবা সহজ করছেন তারা। পবিত্র রমজান মাসে ঈদকে সামনে রেখে আমরা বাড়তি এক্সচেঞ্জ রেটের সুবিধা দিচ্ছি। বিশেষ করে যারা মোবাইল অ্যাপ ইউজ করছেন তারা 3 পয়সা বেশি পাচ্ছেন, সাথে অন্যান্য সুবিধা তো পাচ্ছেন। দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার মুদ্রার বিপরীতে বেশি টাকা পাওয়ায় ঈদকে সামনে রেখে ব্যাপক হারে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামীতে এই হার আরও বাড়বে বলে মনে করছেন তারা। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলের হয়ে মাঠে নামাটা হামজা চৌধুরীর জন্য ছিল স্বপ্নের মতো। মাঠে বসে ম্যাজিক ম্যানের অভিষেক ম্যাচ দেখে এভাবে অনুভূতি জানালেন হামজার পরিবার। জার্সি পরে স্বামীর ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন স্ত্রী অলিভিয়া চৌধুরী। আর লাল সবুজে জার্সিতে হামজার প্রথম ম্যাচ দেখে আবেগে আপ্লুত তার বাবা মা। লাল সবুজের জার্সি গায়ে তোলার স্বপ্নটা বহুদিনের লালিত, যে স্বপ্ন এবার সত্যি হলো। রেড জার্সি গায়ে অভিষেক ম্যাচ ম্যাজিক ম্যান হামজা চৌধুরীর। যে ম্যাচ ঘিরে বাংলাদেশ, ভারত তথা হামজা ভক্তদের আকাঙ্ক্ষা ছিল আকাশ সমান। সেই ম্যাচে মাঠে এবার নাম্বার 8। I think he puts a strong performance out. I think he's got a really strong leadership role. You can see it on the field. I think everybody respects him and listens to him. Alhamdulillah, really proud, really pleased. I think it was everybody's, us as well as everybody else's dream. So alhamdulillah, let's hope it all, it's just the beginning. It's just all the beginning. Today was the first day. More to come, inshallah. More great days to come. ভালো এনজয় করছি। প্রথম বছরের প্রথম দিকে মানে এই গেমের প্রথম দিকে ড্র হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের চোখে পানি চলে আসছিল। আমাদের জন্য খুবই ভালো, খুবই ওয়েট করছি এটার জন্য, ভালো লাগছে। ভারতের মাটিতে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে গোলশূন্য ড্র হলেও আক্ষেপ নেই হামজার পরিবারের, বরং বাংলাদেশ দলকে জানিয়ে রাখলেন শুভেচ্ছা। তাজিম খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে থাইল্যান্ডে নেওয়ার চেষ্টা চলছে, জানিয়েছেন তামিমের বিপিএল টিম ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান। ঢাকায় আনার পর এই ওপেনারকে দেখতে যান সাবেক ও বর্তমান ক্রীড়াবিদরা, ছুটে যান যুব ক্রীড়া উপদেষ্টাও। বলেন মানসিকভাবে দৃঢ়চেতা তামিম, প্রিয় ক্রিকেটারের জন্য শুভকামনাও জানান তিনি। হাসপাতালের সামনে ছুটোছুটি, তামিম ইকবাল এলেন, তাকে নিয়ে আসা হলো বললেই যথার্থ হবে। গাজীপুর থেকে ঢাকা, ম্যাসিভ হার্ট অ্যাটাকের পরদিন হেলিকপ্টারে আনা নিরাপদ নয়, জার্নিটা তাই সড়ক পথে অ্যাম্বুলেন্সে। কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক টাইগার অধিনায়কের ঠিকানা এখন রাজধানীর এভার কেয়ার হসপিটালের বেড। চিকিৎসকদের দক্ষতায় প্রাথমিক শঙ্কা কেটে গেছে, তবুও যে অবস্থা হয়েছিল তামিমের তাতে ঝুঁকি থেকেই যায়। সৌম্য সরকার, নুরুল হাসান সোহানদের মুখ ভার। ক্রিকেট মাঠে দীর্ঘদিনের সতীর্থ অগ্রজের শারীরিক অবস্থা নিয়ে উৎকণ্ঠা তাদের চোখে। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সভাপতি ফারুক আহমেদ দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতার সময়ে বসে থাকতে পারছেন না ঘরে। যে ফরচুন বরিশালকে বিপিএল এর টানা 2 শিরোপা জিতিয়েছেন ক্যাপ্টেন তামিম, চরম বিপদে তার পাশে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান। ডক্টরদের যে ভাষ্য, প্রচণ্ড ডিহাইড্রেশন হয়েছে। ডিহাইড্রেশন মিনস হচ্ছে পানি খায়নি আর কি, হয়তো পানি খায়নি, রাত্রে হয়তো ঘুমও হয়নি ঠিক মতো। দ্যাট কুড বি দ্য ওয়ান রিজন। জাস্ট একটু কথা বলেছে, মানে কোনো কথা বলে না। নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের জন্য, চেষ্টা করা হচ্ছে ভিসার। অবশ্যই আমি যাবো ইনশাআল্লাহ সাথে। তামিম ইকবাল ভীষণ প্রিয় ক্রিকেটার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার, তাই তাকে ঢাকায় আনার পর আর কাল ক্ষেপণ করেননি, রাতেই ছুটে যান হাসপাতালে। আমি মনে করি যে খুব দ্রুত উনি রিকভার করবেন, ওনার মেন্টাল
যে স্ট্রেংথ দেখলাম, তারপরে ওনার ফ্যামিলির সাথেও কথা হয়েছে, সবাই এখন স্বস্তিতে আছে। ক্রিকেটকে যারা একটা নতুন ধাপে নিয়ে এসেছে তাদের মধ্যে একজন অন্যতম। সেই জায়গা থেকে দেশের সকলের দোয়া ছিল এবং কাইন্ড অফ মিরাকেল, এবং আল্লাহ তাআলা চেয়েছেন অবশ্যই, সেজন্য তিনি আমাদের মাঝে আছেন। দেশের পুরো ক্রীড়াঙ্গনে দুশ্চিন্তার কালো মেঘ। ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হকও দেখতে যান ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে। তামিমের বড় শুভাকাঙ্ক্ষীদের একজন কার রেসার অভিক আনোয়ারও। যে আমাদের মাঝে ফিরে এসছে, ওর কারণে যে কত মানুষের হেল্প হবে, কত মানুষের ভালো হবে, এটা আমরা যারা ওর খুব কাছের আমরা জানি। প্রত্যেকের আশা শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরবেন তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মহান স্বাধীনতা দিবস আজ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জেলায় জেলায় শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষের ঢল। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন, পরাজিত শক্তির বড় হাতিয়ার গুজব, ঐক্য দিয়ে রুখে দেওয়ার আহ্বান। ৭১-এর হত্যাযজ্ঞের সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে, ইতিহাসকেও বদলাতে পারবে না বললেন মির্জা ফখরুল। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতাদের। বিনিয়োগের ভুইপুর অ্যাপ দিয়ে রাজশাহীর 4 জেলা থেকে লুট 300 কোটি টাকা। থানা আদালতে 11 মামলা ভুক্তভোগীদের। তদন্তের সত্যতা মিলল, ধরাছোঁয়ার বাইরে আসামিরা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ে।